হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব মহলওয়ারি বন্দোবস্তের শর্তগুলি। মহলওয়ারি বন্দোবস্তের শর্তগুলি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে মহলওয়ারি বন্দোবস্ত? উত্তর কি বলছে? 1793 খ্রিস্টাব্দ ভারতের বেশিরভাগ অংশেই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হলেও উত্তর ভারত ও কিছু কিছু স্থানে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার বিষয়ে কোম্পানি কর্তাদের মধ্যে মতভেদ দেখা দেয়। কে বলছে যে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় কি হয়েছিল, এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার জন্য কোম্পানির মধ্যে কিছু মতভেদ দেখা দেয়। এই পরিস্থিতিতে কি হয়, ব্রিটিশ সরকার 1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় উপত্যকা মানে গঙ্গার তীরবর্তী অঞ্চল, গাঙ্গেয় উপত্যকার কি বলছে উত্তর পশ্চিম প্রদেশ ও মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত নামে এক ধরনের ভূমি বন্দোবস্ত চালু করে। এই ব্যবস্থা প্রবর্তনে এলফিনস্টোনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই ব্যবস্থার প্রধান শর্তগুলো কি কি ছিল? শর্তগুলি ছিল, মহলওয়ারি বন্দোবস্ত কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক তৈরি হতো এবং এই গ্রামের উপর কি হতো, সামগ্রিকভাবে রাজস্ব নির্ধারণ করা হতো। 20 থেকে 30 বছরের জন্য জমির বন্দোবস্ত দেওয়া হতো। 2 নম্বর বলছে কি, সরকার বন্দোবস্তকে রাজস্ব দেওয়ার শর্তে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে কোনো নির্দিষ্ট অঞ্চলে ইজারা দেওয়া হতো। ইজারা প্রাপক গ্রামের মোড়ল বা প্রধান রাজস্ব আদায় করে সরকারের কাছে জমা দিত। তারপর 3 নম্বর কি বলছে, জমির উৎপাদিকা শক্তির মানে জমির উৎপাদন শক্তির অনুসারে রাজস্বর হার নির্ধারণ হতো। সরকার সমগ্র গ্রামের উপর যে রাজস্ব ধার্য করত তা প্রদানের দায়িত্ব গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দিত। তখন এই ব্যবস্থা কি হয়েছিল, আদায় করা রাজস্বর 80% কি হতো সরকার এবং 20% কি হতো ইজারাদাররা পেত। তারপরে 4 নম্বর কি বলছিল, মহলওয়ারি ব্যবস্থার কৃষক ও সরকারের মাঝখানে জমিদারের মতো কোনো শোষক বা মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব তখন ছিল না। ফলে কি হয়েছিল, জমিদারদের শোষণের কোনো সুযোগও ছিল না। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।